আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। ভেনেজুয়েলার সর্বশেষ অবস্থা হলো এই প্রেসিডেন্ট মাদুরোকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়েছে এবং এখন সেখানে তার বিচার করবে এবং যুক্তরাষ্ট্রের আইনে একজন বিদেশি প্রেসিডেন্ট তার বিচার করা হবে। এটা খুব একটা বিরল এবং হাস্যকর ঘটনা। তো এই যেভাবে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেল, তাতে পৃথিবীর দেশে, দেশে বিক্ষোভ হচ্ছে এবং নিন্দার ঝড় উঠেছে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বড় দুটি শক্তিধর রাষ্ট্র চীন এবং রাশিয়া। তারা যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে তাকে ছেড়ে দেওয়ার জন্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। এছাড়া এশিয়ার প্রায় সকল রাষ্ট্রপ্রধান এই ঘটনার নিন্দা জানিয়েছেন। মধ্যপ্রাচ্যের দেশগুলো, আফ্রিকার দেশগুলো এবং ইউরোপেরও অধিকাংশ দেশ তারা এটাকে যুক্তরাষ্ট্রের এই কর্মকাণ্ডকে নিন্দা জানিয়েছে। তবে ইউরোপের মধ্যে যারা এই ফার রাইট গ্রুপের যারা সদস্য রয়েছে বা সেই সমর্থিত যারা প্রেসিডেন্ট রয়েছে, তারা কিছুটা ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করেছেন। ফার রাইট বলতে এক ধরনের উগ্র ডানপন্থী খ্রিস্টানদের সংগঠন বা যারা অভিবাসন বিরোধী বা যারা ইউরোপীয় জাতশ্রেষ্ঠকে নিয়ে রাজনীতি করে, এই ধরনের গ্রুপগুলোকে ফার রাইট গ্রুপ বলা হয়। তো জাতিসংঘের মহাসচিব তিনিও নিন্দা জানিয়েছেন, ইন্টারন্যাশনাল ফোরামগুলো নিন্দা জানিয়েছে। ভ্যাটিকান সিটির পোপ তিনিও যুক্তরাষ্ট্রের বা ডোনাল্ড ট্রাম্পের নিন্দা করেছেন। তো যুক্তরাষ্ট্র কার্যত এই ঘটনায় একা হয়ে পড়েছে। আরও মজার বিষয় হচ্ছে যে খোদ যুক্তরাষ্ট্রে এখন এটা নিয়ে বেশ বিক্ষোভ হচ্ছে এবং এই বিক্ষোভটা দিন দিন আরও বাড়বে। ক্রিসমাসের ছুটি আর ২-৪ দিনের মধ্যে শেষ হয়ে যাবে এবং যখন তাপমাত্রাটা আরও শীতল থেকে যখন আরেকটু উষ্ণতার দিকে যাবে, তখন এই বিক্ষোভ এবং এর প্রতিবাদটা আরও বাড়তে থাকবে। তো ভেনেজুয়েলার দায়িত্বে এখন রয়েছেন ভাইস প্রেসিডেন্ট ডেসনি রদ্রিগেজ। সুপ্রিম কোর্টের এক আদেশে তিনি প্রেসিডেন্ট হয়েছেন। এই মহিলা ৫৬ বছর বয়স্ক মহিলা। তিনিও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর দীর্ঘদিনের সহযোগী এবং ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন। তো এদিকে যুক্তরাষ্ট্র বা ডোনাল্ড ট্রাম্প যাকে ভাবা হচ্ছিল যে প্রেসিডেন্ট পদে বসাবে, সেই মারিয়া মাচাদো, যিনি নোবেল পুরস্কার বিজয়ী একজন মহিলা, ৫৭ বছর বয়স। তো তাকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি দায়িত্ব নেওয়ার জন্য আনফিট। এর মানে হচ্ছে যে তার সঙ্গে হয়তো দর কষাকষিতে যুক্তরাষ্ট্রের অমিল হচ্ছে বা ডোনাল্ড ট্রাম্প তাকে পছন্দ করছেন না। কেউ কেউ একজন বিরোধী দলীয় নেতা ভেনেজুয়েলার এডমান্ডো গঞ্জালেজ, তার নামও বলছেন এবং অনেকে আবার তাকে সমর্থন দিচ্ছেন যারা যুক্তরাষ্ট্রের পন্থী। তো অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বটা তাকেই দিতে চান। তো যুক্তরাষ্ট্র বলছে যে এই সরকার একটা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রই দেখাশোনা করবে বা যুক্তরাষ্ট্র চালাবে। এটা একটা খুব বিচিত্র কথাবার্তা এবং ভেনেজুয়েলার সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন। কিন্তু এখন যুক্তরাষ্ট্র যতই বলুক যে তারা ভেনেজুয়েলাকে চালাবে, কাজটা কি এতই সোজা? কাজটা এত মোটেই সোজা নয় এবং অতীতে যুক্তরাষ্ট্র যতগুলো রিজিম চেঞ্জ করেছে, তার ফলাফলটা আল্টিমেটলি যুক্তরাষ্ট্রের পক্ষে যায়নি, হিতে বিপরীত হয়েছে। যদি শুধুমাত্র সাম্প্রতিককালেরই উদাহরণ দেওয়া যায়, তাহলে ইরাক কিংবা আফগানিস্তানে সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছিল। সুতরাং এই রিজিম চেঞ্জ করলে যে যুক্তরাষ্ট্র বা ডোনাল্ড ট্রাম্প সফল হবেন, এরকম কোনো ঘটনা বলা যাবে না আগে থেকেই। তো ভেনেজুয়েলা একটা বিরাট দেশ, প্রায় ৯ লাখ বর্গ কিলোমিটার কিছু বেশি তার আয়তন এবং জনসংখ্যা প্রায় ৩ কোটির কাছাকাছি। এবং ভেনেজুয়েলার অধিকাংশ জনগোষ্ঠীর তারা যে ধর্ম পালন করেন সেটা হচ্ছে রোমান ক্যাথলিক খ্রিস্টান ধর্ম। ওদিকে যুক্তরাষ্ট্রীয় নাগরিকরা অধিকাংশ ক্ষেত্রেই, বেশিরভাগ যারা ধর্ম পালন করেন তারা প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান। সুতরাং এই রোমান ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান এদের মধ্যে একটা বিরোধ ইউরোপ জুড়ে বা সারা পৃথিবী জুড়ে বিস্তৃত হওয়ারও একটা সম্ভাবনা রয়েছে। এদিকে ভেনেজুয়েলার যে সামরিক বাহিনী রয়েছে তার একটা বিরাট অংশ তারা প্রেসিডেন্ট মাদুরোর প্রতি অনুগত থাকবেন বা যুক্তরাষ্ট্র বিরোধী একটা ভূমিকায় অবতীর্ণ হবেন। এছাড়া এই সেনাবাহিনীর পাশাপাশি বেশ কয়েকটি ২-৩টি জঙ্গি গোষ্ঠী বা সশস্ত্র গোষ্ঠী রয়েছে যারা ভেনেজুয়েলা কলম্বিয়া উভয় সীমান্তে তারা অপারেশন চালিয়ে থাকে। তারাও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটা অভিযানে নামতে পারে। এক কথায় সারা দক্ষিণ আমেরিকা জুড়ে যুক্তরাষ্ট্রের যেসব জায়গায় পুতুল সরকার বসাবে, তার বিরুদ্ধে এই ধরনের যোদ্ধা গোষ্ঠীরা সশস্ত্র সংগ্রাম করবে এবং এই সমস্ত ল্যাটিন আমেরিকার দেশে দেশে একটা গৃহযুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। তো আপাত দৃষ্টিতে যেটা বোঝা যাচ্ছে সেটি হলো যে ভেনেজুয়েলার সেনাবাহিনীর ভেতরের একটা অংশ কিংবা বেশ কিছু গুপ্তচররা এই মার্কিন বাহিনীকে সহায়তা করেছে, যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তার প্রাসাদ থেকে তুলে নিয়ে যেতে পারল।
তো এটাই এখন যুক্তরাষ্ট্র তার সাফল্য হিসাবে প্রচার করছে। কিন্তু মার্কিন বাহিনীর এই সাফল্য ধীরে ধীরে ম্লান হতে থাকবে। ইউএসএ যখন নিজেই তার অবস্থানটা অর্থনীতিতে বা গ্লোবাল ইকোনমিতে তার অবস্থানটা ধরে রাখতে পারছে না বা হিমশিম খাচ্ছে, সেখানে ভেনেজুয়েলার মতো রাষ্ট্র সে চালাবে কিভাবে, এটা একটা খুব বড় একটা প্রশ্ন দেখা দিয়েছে। এটা ভবিষ্যতে প্রমাণ হবে। তো ল্যাটিন আমেরিকায় এটার কি প্রভাব পড়বে, ডোনাল্ড ট্রাম্প যে এভাবে একজন প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেল? তো এর প্রভাব এটাই পড়বে যে চীন এবং রাশিয়ার সাথে প্যাক্ট হইতে চাইবে, আরও বেশি করে সম্পর্ক গড়তে চাইবে এবং সেই সম্পর্কটা সামরিক এবং অর্থনৈতিক উভয় ক্ষেত্রেই বাড়াতে চাইবে। কতগুলো রাষ্ট্রপ্রধান হয়তো ভীত হয়ে আপাত দৃষ্টিতে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হাত মেলাবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এটা উল্টোটার চিত্র দেখা যাবে। তো ইতিমধ্যেই কিউবা তারা রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে তাদের দেশকে নিরাপত্তা দেবার জন্য। তো যুক্তরাষ্ট্রের দিকে খুব কম দেশই ঝুঁকবে। এর অন্যতম কারণ হচ্ছে যে ভয় দেখিয়ে বিশ্ব শাসন করা যায় না। রিজিম চেঞ্জ করে সেখানে যদি সফল হতে হয় তাহলে সেখানে একটা অর্থনৈতিক মুক্তি বা অর্থনৈতিক উন্নয়নের চিত্র জনগণের সামনে পেশ করতে হবে। সেটা এখন যুক্তরাষ্ট্র পৃথিবীর অন্য কোনো দেশকে সেই 1960-70 বা 80-র দশকের মতো অর্থনৈতিকভাবে সাহায্য করতে সক্ষম নয়। তো এটা একটা যুক্তরাষ্ট্রের জন্য বড় বাধা। এখন এশিয়াতে যেটা হবে সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র এবং চায়না এই দ্বন্দ্বটা আরও প্রকট আকার ধারণ করবে। তবে এই অঞ্চলের বেশিরভাগ দেশ সেই একই অর্থনৈতিক কারণে চায়নামুখী হবে এবং চীন এখন এই সমস্ত দেশে তার যে সমস্ত বন্ধু রাষ্ট্রপ্রধান রয়েছে বা বন্ধু দেশ রয়েছে সেখানে তার সামরিক উপস্থিতি বাড়াতে পারে। এতদিন চাইনিজ ফরেন পলিসি এসব রিজিম চেঞ্জের সঙ্গে জড়িত ছিল না বা কাউকে প্রোটেক্ট করতো না, কিন্তু যদি একে একে এভাবে চায়নার বন্ধু রাষ্ট্র হাতছাড়া হয়ে যায় সেক্ষেত্রে চায়না তার সামরিক উপস্থিতি বাড়িয়ে তুলতে চাইবে। এটা একটা আলটিমেট ফলাফল দেখা দিবে ভবিষ্যতে। তো এখন কথা হলো যে ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী টার্গেট কোন দেশের রাষ্ট্রপ্রধান হবেন বা কোন দেশ হবেন। তো ইতিমধ্যে কলম্বিয়াকে ডোনাল্ড ট্রাম্প একটা হুমকি দিয়েছেন, কলম্বিয়ার প্রেসিডেন্টকে তার বিরুদ্ধেও মাদক চোরা কারবারির একটা অভিযোগ এনেছেন। কিউবাকে হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবার প্রেসিডেন্টকে। এছাড়া আরও যদি আমরা সম্ভাব্য কল্পনা করতে পারি, আরও দুটি দেশ সামনে চলে আসবে, একটি উত্তর কোরিয়া আর একটি হচ্ছে ইরান। তো উত্তর কোরিয়াকে ডোনাল্ড ট্রাম্প এখানে রিজিম চেঞ্জ করতে যাবে না। এর অন্যতম কারণ হচ্ছে যে উত্তর কোরিয়ার হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে। তাছাড়া উত্তর কোরিয়া চীন এবং রাশিয়ার কোল ঘেঁষা ভৌগোলিকভাবে একটি দেশ। তো ওই অঞ্চলে ঠিক ভেনেজুয়েলার মতো অপারেশন চালানো ডোনাল্ড ট্রাম্পের জন্য বেশ ঝুঁকিপূর্ণ। তবে ডোনাল্ড ট্রাম্প যে ইরানকে টার্গেট করতে যাচ্ছেন এটা খুব স্পষ্ট হচ্ছে দিন দিন, এবং এই খমেনি সরকারের পতনটা এই ডোনাল্ড ট্রাম্প যে কোনো মূল্যে দেখতে চান। সেই 1979 সাল থেকে এটা চেষ্টা করে আসছে। 2025 সালে আমরা দেখতে পেয়েছিলাম ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে হামলা করে, কিন্তু সেই রিজিম চেঞ্জ অপারেশনটা ব্যর্থ হয়, জনগণ একত্রিত হয় এবং খমেনি সরকার টিকে যায়। তো এই ভেনেজুয়েলার বিষয়ে একটা যে দেখা গেল ইসরায়েল খুব খোলামেলাভাবে ডোনাল্ড ট্রাম্পকে অভ্যর্থনা জানিয়েছে বা তাকে স্বাগত জানিয়েছে বা তার প্রশংসা করেছে এবং সমর্থন জানিয়েছে বেঞ্জামিন নেতানিয়াহু। সুতরাং যুক্তরাষ্ট্র এবং এই ইসরায়েলের একটা যে যোগসাজশ রয়েছে এটা বোঝাই যাচ্ছে। তো এদিকে গত 2রা জানুয়ারি আমরা দেখতে পেয়েছিলাম ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল মিডিয়া, যেটা তার নিজের, সেখানে তিনি একটা পোস্ট করে হুমকি দিয়েছিলেন। ডোনাল্ড ট্রাম্প লিখেছিলেন যে ইরান যদি শান্তিপূর্ণভাবে বিক্ষোভকারীদের গুলি করে, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদেরকে গুলি করে হত্যা করে এবং তাদেরকে দমন অভিযান চালায় তাহলে যুক্তরাষ্ট্র তাদেরকে উদ্ধার করতে এগিয়ে যাবে। তো এটা, এবং তিনি আরও লিখেছিলেন যে উই আর লকড অ্যান্ড লোডেড অ্যান্ড রেডি টু গো, অর্থাৎ সেই বিমান বাহিনী যখন কোনো অস্ত্র তাক করে এবং লোড করে, তো সেই আঙ্গিকে তিনি বুঝিয়েছিলেন। সুতরাং বোঝা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প বেশ মরিয়া। এর আগে এই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহু তারা এই যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্টের যেটা বাসভবন রয়েছে ফ্লোরিডায়, মারে লাগো, তো এখানে একটা যৌথ সংবাদ সম্মেলন করেছিলেন 30 ডিসেম্বর। তো সেখানে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ইরান যদি পুনরায় পরমাণু স্থাপনা কর্মসূচি এটা যদি পুনর্নির্মাণ করে এবং ইরান যদি তার ব্যালিস্টিক কর্মসূচিটা বিস্তৃত করে তাহলে যুক্তরাষ্ট্র আবার সামরিক হামলা করবে। সুতরাং মার্কিন হুমকি বেশ জোরদার হচ্ছে ইরানের প্রতি। তো ইরানের প্রেসিডেন্টও পাল্টা জবাব দিয়েছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বলেছিলেন যে কোনো ধরনের রোমাঞ্চকর অভিযান ইরানের বিরুদ্ধে চালানোর আগে যুক্তরাষ্ট্রের ভাবা উচিত তার নিজের সৈন্যদের এই জীবনযাপন এবং তাদের জীবন রক্ষারটা খেয়াল রাখা দরকার।
এর মাধ্যমে আসলে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান বুঝিয়ে দিয়েছেন যে মধ্যপ্রাচ্যে অবস্থানরত যেসব মার্কিন সৈন্য এবং সামরিক সরঞ্জাম রয়েছে, ইরান আক্রান্ত হলে এবার সেখানে হামলা করবে। তো আমরা সেই গত জুনে যে যুদ্ধটা দেখেছিলাম, সেখানেও ইরান তাই করেছিল যে কাতারে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটির উপরে তারা হামলা চালিয়েছিল, ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল, এবং এর পরপরই যুক্তরাষ্ট্র ভয় পেয়ে এই যুদ্ধটা বন্ধ করেছিল এবং ইরানও তখন মেনে নিয়েছিল, যার ফলে 12 দিনের ওই যুদ্ধটা সাময়িকভাবে বিরতি হয়েছিল। তো এই একই কারণে যে যুক্তরাষ্ট্র যদি হামলা করে ইরানের উপরে, তাহলে ইরান পাল্টা জবাব হিসাবে তার মধ্যপ্রাচ্যের আশেপাশে বা মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক স্থাপনা এবং সৈন্যদের উপরে সে আক্রমণ করবে। তো এ কারণে যুক্তরাষ্ট্রের যে পলিসিটা হলো সেটি হচ্ছে যে ভেতর থেকেই ইরানের রিজিম চেঞ্জ সম্পূর্ণ করা, খামেনি সরকারকে উৎখাত করা। তো এই ভেতর থেকে এটা করার কারণেই ইরানকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে 2025 সালের সেপ্টেম্বরে। আরও অধিক আকারে ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি তারাও এতে সামিল হয়েছে, যার ফলে ইরানের একটা দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে, জীবনযাত্রার ব্যয় নির্বাহ জনগণের জন্য অতিষ্ঠ হয়ে উঠছে এবং জনগণ বিক্ষুব্ধ হয়ে এই গত 7-8 দিন যাবৎ তারা রাস্তায় নেমেছে। তো এটাই একটা সুযোগ হিসাবে ব্যবহার করে ভেনেজুয়েলার ক্ষেত্রেও তাই করেছে। দীর্ঘদিন মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অবরোধ করে রাখার ফলে জনগণের উপরে সেটা চাপ পড়ে, জনগণ তখন বিক্ষুব্ধ হয় এবং এই সুযোগেই মার্কিন যুক্তরাষ্ট্র তখন এই রিজিম চেঞ্জ অপারেশনগুলো চালাতে পারে। তো এখন এসব দেশের জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে যে তারা কি করদ রাজ্য হয়ে গণতন্ত্র নিয়ে বসবাস করবে, নাকি তারা সার্বভৌমত্বের সাথে এবং স্বাধীনতার সাথে মাথা উঁচু করে তারা দাঁড়িয়ে থাকবে। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।